আছো? জি ম্যাম। আর আসসালামু স্ক্রিনে আলাইকুম। দেখা যাচ্ছে স্লাইড? ওয়ালাইকুম আসসালাম। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি ভালোভাবে শুনতে না পাও, স্লাইড দেখা না যায়, রেসপন্স করো। মাত্র জি ম্যাম। 2 জন, আমি কি ওয়েট করব নাকি শুরু করে দেব? মাত্র মাইক্রোবায়োলজি ক্লাসটা মাত্র শেষ হয়েছে ম্যাম। ও হ্যাঁ, সেটা তো দেখলাম। এখন যখন কলেজে ছিল তখনও তো এরকমই হতো না, একটার পর আরেকটা ক্লাস। আমরা কি কি পড়েছি ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে? যে প্রথমে শুরু করেছিলাম ডোজেস ফর্মুলেশন, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কি কি রুটে আমরা ড্রাগ দেই, কেন ওই রুটে দেই, ওই রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপর আমরা পড়েছি অ্যাবজর্পশন এন্ড ডিস্ট্রিবিউশন। আজকে আমরা পড়ব ড্রাগ বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন কাকে বলে? যদি সহজ কথায় বলো তাহলে হলো মলিকিউলার অল্টারেশন অফ ড্রাগ উইদিন দা বায়োলজিক্যাল সিস্টেম। দেখো নামের মধ্যেই আছে বায়ো, মানে আমাদের লিভিং বডিতে, আমাদের সিস্টেমে ট্রান্সফরমেশন, মানে আমরা যে ফর্মে ড্রাগটা খাই সেটাকে ফর্মটাকে চেঞ্জ করবে। ধরো আমরা একটা হাইলি লিপিড সলিউবল ড্রাগ খেলাম, তারপর ড্রাগটা কি হলো, অ্যাবজর্পশন হলো, ডিস্ট্রিবিউশন হলো, মেটাবলিজম হবে, তারপর এক্সক্রিশন হবে। যদি ড্রাগটা লিপিড সলিউবলই থাকে, আমরা জানি মেজর রুট অফ এক্সক্রিশন হলো কিডনি, আর কিডনি দিয়ে যাবে ওয়াটার সলিউবল ড্রাগ বা প্রোডাক্ট, কিডনি দিয়ে ইজিলি এক্সক্রিট হয়ে যাবে। তো আমরা যদি একটা লিপিড সলিউবল ড্রাগ খাই, ওটা যদি লিপিড সলিউবলই থাকে, তাহলে দেখা যাবে যে যখন গ্লোমেরুলাস দিয়ে যাচ্ছে ওটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আমরা জানি যে লিপিড সলিউবল ড্রাগ গুলি নন আয়োনাইজড থাকে বা আনআয়োনাইজড থাকে, এই জন্য লিপিড সলিউবল হওয়ার কারণে আমাদের লিপিড বাইলেয়ার দিয়ে সেলের খুব দ্রুত, ওরা খুব সহজে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। তখন দেখা যাবে যে ড্রাগটা এক্সক্রিট হতে পারছে না কিডনি দিয়ে, আমরা ড্রাগটা আবার রিঅ্যাবজর্ব হলো, আবার সার্কুলেশনে গেল, আমরা প্রলং একটা ডিউরেশন অফ অ্যাকশন পাবো, সাথে সাথে ড্রাগের টক্সিসিটিও পাবো। এই জন্য ড্রাগটাকে কি করতে হয়, বায়ো ট্রান্সফর্ম করতে হয়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিতে হয়, যাতে ড্রাগটা ইজিলি এক্সক্রিট হয়ে যায় আমাদের বডি থেকে। পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন আসে, রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে যে what are the aims of biotransformation or why drug biotransformation is necessary? তোমরা অনেক কিছু বলো যে অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ হবে, প্যারেন্ট ড্রাগ চেঞ্জ হবে, কিন্তু মেইন যে কথাটা বলতেই হবে সেটা হলো প্রথমে এটা দিয়ে শুরু করবে, টু রিডিউস দ্য লিপিড সলিউবিলিটি অফ ড্রাগ and make it suitable for excretion. এটা হলো বায়োট্রান্সফরমেশনের একদম প্রিন্সিপাল একটা এইম। এই জন্যই ড্রাগ বায়োট্রান্সফর্ম হয়, নয়তো আমরা যে ফর্মে খাচ্ছি ওই ফর্মটাই এক্সক্রিট হয়ে যেতে পারতো না, ওটা হয় না। এই জন্য লিপিড সলিউবিলিটি ড্রাগের কমাতে হয়, এটা হলো মেইন এইম অথবা পারপাস অফ বায়োট্রান্সফরমেশন। দেখবে রিটেনে অনেকবার এটা এসেছে, তোমরা এই লাইনটা তো লিখবে, তারপর লিখবে যে অনেক সময় টক্সিক ড্রাগকে নন টক্সিক ড্রাগে পরিণত করে, নন মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ড্রাগকে অ্যাক্টিভ ড্রাগ করে, যেমন প্রো ড্রাগ গুলি ওগুলি বায়োট্রান্সফর্ম হয়ে তারপর অ্যাক্টিভ ড্রাগ হয়। কিন্তু মেইনলি তোমাদের এটা বলতেই হবে যে টু রিডিউস দ্য লিপিড সলিউবিলিটি অফ দ্য ড্রাগ টু মেক ইট pharmacologically active organic molecules tend to be lipophilic. It means lipid soluble and remain unionized or only partially ionized at physiological pH. আমরা পড়েছি যে আমরা যদি ওয়াটার সলিউবল ড্রাগ খাই সেটা কিন্তু অ্যাবজর্ব হয় না, রেডিলি অ্যাবজর্ব হয় না, অল্প পরিমাণে অ্যাবজর্ব হয়, বাকিটা এক্সক্রিট হয়ে যায়। এই জন্য আমাদের ড্রাগের ফর্মুলেশনটা অবশ্যই লিপিড সলিউবল করতে হয়। কিন্তু দেখা যায় যে লাইপোফিলিক ড্রাগগুলি আমাদের ফিজিওলজিক্যাল পিএইচ এ
আনআয়োনাইজডই থাকে, মানে লিপিড সলিউবলই থাকে, and thus readily reabsorbed from the glomerular filtrate in the nephron. এজন্য যখন আমাদের কিডনি দিয়ে পাস করে নেফ্রনের গ্লোমেরুলাস থেকে, সেটা আবার রিঅর্ব হয়ে যায় যদি লিপিড সলিউবল থাকে। আবার দেখা যায় যে সার্টেন লাইপোফিলিক কম্পাউন্ডস আর অফেন স্ট্রংলি বাউন্ড টু প্লাজমা প্রোটিন। আমরা জানি যে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকলে কি হয়, ওটা রিজার্ভার ফর্মে থাকে, ব্লাডে থাকে না, অ্যাক্টিভ ফর্মে থাকে না, এই জন্য ওটা এক্সক্রিশনও হয় না যদি ড্রাগটা লাইপোফিলিকই থাকে। এই জন্য আমাদের কি করতে হয়, আমাদের এইমটা হলো বায়োট্রান্সফরমেশনের যে লিপিড সলিবিলিটিটা আমরা কমাবো, যাতে ড্রাগটা ওয়াটার সলিউবল হয় এবং আমাদের কিডনি দিয়ে ইজিলি এক্সক্রিট হয়ে যায়। বায়োট্রান্সফরমেশন কোথায় হয়? মেইনলি হয় লিভারে। ড্রাগ মেটাবলাইজিং, মেইন ড্রাগ মেটাবলাইজিং অর্গান হলো লিভার। Liver is the principal organ of drug metabolism. Other tissue also have some biotransforming activity. যেমন কি কি আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। পরীক্ষার সময় কিন্তু শুধু লিভার বলবে না, আদার্স অর্গান গুলিও ইম্পর্টেন্ট, এগুলিও বলবে। জিআইটি তে, আমাদের জিআইটি তে যে মাইক্রোবস গুলি থাকে, গাট ফ্লোরা, ওগুলি কিন্তু একটা মেজর রোল প্লে করে বায়োট্রান্সফরমেশনে জিআইটির ভিতরে। লাংসে ড্রাগ বায়োট্রান্সফরমেশন হতে পারে, স্কিন, কিডনি এন্ড ব্রেনেও হয়। তাহলে কি কি হলো, বায়োট্রান্সফরমেশন কোথায় কোথায় হয়? ইন দি লিভার, ক্লোনাজিপাম, মিডাজোলাম, ক্লোরপ্রোমাজিন এন্ড সাইক্লোস্পোরিন, এই কয়েকটা ড্রাগ তুমি এক্সাম্পল হিসেবে বলতে পারো যে ইন্টেস্টিনে অ্যাবজর্ব মেটাবলিজম হয়। লিভারের চেয়ে বেশি মেটাবলিজম হয় ইন্টেস্টিনে, এই চারটা ড্রাগের এক্সাম্পল দিতে পারো। যদি পরীক্ষার সময় জানতে চায় যে তুমি একটা ড্রাগের এক্সাম্পল বলো তো যেটা লিভারের চেয়ে বেশি ইন্টেস্টিনে মেটাবলিজমটা বেশি হয়, তখন বলবে যে ক্লোনাজিপাম। দেখো সি দিয়ে তিনটা শুরু, ক্লোনাজিপাম, মিডাজোলাম, ক্লোরপ্রোমাজিন। So drugs that metabolized in the intestine, solely in the intestine: clonazepam, midazolam, chlorpromazine and cyclosporine. ক্লোরপ্রোমাজিন কি ধরনের ড্রাগ? ক্লোরপ্রোমাজিন কোন গ্রুপের ড্রাগ? এটা অ্যান্টিসাইকোটিক। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। লোয়ার গাট হারবার্স ইন্টেস্টিনাল মাইক্রো অর্গানিজম। এই ইন্টেস্টিনাল মাইক্রো অর্গানিজম গুলির মধ্যেও বায়োট্রান্সফরমেশন হতে পারে, বায়োট্রান্সফরমেশন রিঅ্যাকশন। আমরা যখন রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়েছিলাম যে কেন কিছু কিছু ড্রাগকে ওরালি আমরা দিতে পারি না। কারণ ধরো পেনিসিলিন আমরা ওরালি দিতে পারি না, পেনিসিলিন জি, কারণ এটা অ্যাসিড ল্যাবাইল, ইট ইজ মেটাবোলাইজড বাই গ্যাস্ট্রিক অ্যাসিড। আবার যে প্রোটিন ইন নেচার যে হরমোন গুলি, যেমন ইনসুলিন বা অক্সিটোসিন, এগুলি আমরা মুখে দিতে পারবো না, কারণ আমাদের প্রোটিওলাইটিক এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম দিয়ে এগুলি মেটাবোলাইজ হয়ে যাবে। আবার আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে যে এনজাইম থাকে, যেমন ধরো মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এটা আমাদের ইন্টেস্টিনেও থাকে। এই মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস দিয়ে সিম্প্যাথোমিমেটিক ক্যাটেকোলামাইন, সিম্প্যাথোমিমেটিক ক্যাটেকোলামাইনের নাম বলো। ক্যাটেকোলামাইন কোনগুলি? মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে মেটাবলিজম হয়। অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এগুলি দেখা যায় যে ইন্টেস্টিনাল ওয়ালে যে এনজাইম
দেখো, একটা ড্রাগ অ্যাবজর্পশন হলো, আমরা জানি যে লাইপোফিলিক ড্রাগগুলি ইজিলি এবং রেডিলি অ্যাবজর্ব হয় আমাদের সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার আছে সেটা দিয়ে। অ্যাবজর্পশনের প্রসেস গুলি বলতে পারবে? 3টা প্রসেসের নাম গত ক্লাসে পড়ালাম, এটা কিন্তু রিটেনে আসে, ভাইবাতেও ধরে, তোমরা ভুলে যাও কি কি প্রসেসে অ্যাবজর্পশন হয়। রোল 11 বলো তো। ম্যাম অ্যাক্টিভ প্রসেস আর প্যাসিভ প্রসেস। কি কি প্রসেসে ড্রাগ অ্যাবজর্পশন হয়? 2-3টা, গত ক্লাসে ছিলে তো, 2-3টা এক্সাম্পল দাও। ম্যাম অ্যাক্টিভ প্রসেস আর প্যাসিভ প্রসেস। হ্যাঁ হ্যাঁ, গুড। সিম্পল ডিফিউশন। হ্যাঁ, সিম্পল ডিফিউশন। আর অ্যাক্টিভ প্রসেস হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আসো, ড্রাগ অ্যাবজর্পশন হলো, তারপর কি হবে আমরা পড়বো যে বায়ো ট্রান্সফরমেশনের 2টা ফেজ, একটা হলো ফেজ 1, ফেজ 2। ফেজ 1 এ কি হবে? ড্রাগ মেটাবোলাইটস উইথ মডিফাইড অ্যাক্টিভিটি, ড্রাগের যে অ্যাক্টিভিটি, লাইপোফিলিক অ্যাক্টিভিটিটা কিছুটা মডিফাইড হবে, অথবা ইনঅ্যাক্টিভ ড্রাগ মেটাবোলাইটস ফর্মেশন হবে। আর ফেজ 2 তে যে কি হবে? কনজুগেশন রিঅ্যাকশন হবে, তারপর ড্রাগটা আলটিমেটলি বডি থেকে এলিমিনেটেড হয়ে যাবে, দ্যাট মিন্স এক্সক্রিশন হবে। বায়ো ট্রান্সফরমেশনের 2টা ফেজ, একটা হলো ফেজ 1 রিঅ্যাকশন আর একটা হলো ফেজ 2 রিঅ্যাকশন। ফেজ 1 রিঅ্যাকশনে কি হয়? It usually convert the parent drug to a more polar মানে কি? water soluble metabolites by introducing a functional group or unmasking a functional group like hydroxyl, sulfhydryl অথবা অ্যামাইন গ্রুপ। এগুলি অ্যাড করার মাধ্যমে কি করে? একটা লিপিড সলিউবল প্যারেন্ট ড্রাগকে পোলার মেটাবোলাইটসে কনভার্ট করে। এটা হলো ফেজ 1 রিঅ্যাকশন। ফেজ 1 রিঅ্যাকশন 3টা কি কি মনে আছে? ফেজ 1 এ অনলি 3 রিঅ্যাকশন, কি কি? সহজ খুব, এটা কিন্তু রিটেনে আসে, নেম দি ফেজ 1 রিঅ্যাকশন উইথ এক্সাম্পল, অথবা নেম দি ফেজ 2 রিঅ্যাকশনস অফ বায়োট্রান্সফরমেশন উইথ এক্সাম্পল। কে বলবে? আবির বলবে নাকি ফারহান আলম, তাসনিয়া, তাবাসসুম? আজকেও অনলি 12 জন তোমরা, বাকিরা ক্লাস করে না কেন? তোমাদের সাথে যোগাযোগ হয় না ওদের? ম্যাম করবে বলছে নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাস থেকে করবে? আচ্ছা ঠিক আছে, ওদের বলে দিও যে অনলাইন ক্লাসেরও কিন্তু পার্সেন্টেজ লাগবে। তোমরা একটা নোটিশ পেয়েছিলে সম্ভবত, 95% পার্সেন্টেজের কথা বলেছে অনলাইনের যে ক্লাসগুলি। বাসায় বসে আরামে ক্লাস করার একটা সুযোগ, কেন তোমরা ক্লাস করতে চাও না? আচ্ছা, ফেজ 1 রিঅ্যাকশন হলো 3টা, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। এই 3টার 2টা করে বা একটা করে এক্সাম্পল পড়বে, পরীক্ষাতে লিখবে। ধরো অক্সিডেশনের এক্সাম্পল মনে আছে? হাইড্রোলাইসিসের এক্সাম্পল, এটা খুব সহজ। অ্যাসিটাইল কোলিন কি হয়? হাইড্রোলাইসিস হয়ে অ্যাসিটেট আর কোলিন হয় হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে। আর রিডাকশন কি হয় বলো? কর্টিসোলটা হাইড্রোকর্টিসন হয়, আর অক্সিডেশনের মাধ্যমে কোডিন থেকে মরফিন হয়। যদি মনে রাখতে না পারো, অনলি একটা করে এক্সাম্পল পড়বে যাতে পরীক্ষার সময় লিখতে পারো।
এখন আসো ফেজ 2 রিঅ্যাকশন কি কি আছে। ফেজ 1 রিঅ্যাকশন গুলিকে বলে ক্যাটাবলিক রিঅ্যাকশন, মানে এটা দিয়ে একটা জিনিস ভাঙে। আর ফেজ 2 রিঅ্যাকশন গুলিকে বলে অ্যানাবলিক রিঅ্যাকশন, মানে এখানে একটা জিনিস নতুন জিনিস সিনথেসিস হয়, নতুন একটা প্রোডাক্ট কিছু জিনিস অ্যাড হওয়ার মাধ্যমে, মানে কনজুগেট হয়, কনজুগেশন রিঅ্যাকশন হয়। ফেজ 2 রিঅ্যাকশন কে বলে সিনথেটিক রিঅ্যাকশন, এটা মনে রেখো, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ফেজ 2 রিঅ্যাকশন গুলি কি কি আছে, এগুলি হলো কনজুগেশন রিঅ্যাকশন। টাইপস অফ কনজুগেশন হলো গ্লুকুরোনাইডেশন, অ্যাসিটাইলেশন, গ্লুটাথিয়ন কনজুগেশন, গ্লাইসিন কনজুগেশন, সালফেশন। এই টেবিলটা ক্যাটজাং এ আছে, ক্যাটজাং থেকে দেখবে। মিথাইলেশন হয়, ওয়াটার কনজুগেশন হয়। দেখো মিথাইলেশন কোন ড্রাগটা হয়, ডোপামিন, ইপিনেফ্রিন। কোন এনজাইম দিয়ে হয়, ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটার নামের ভিতরেই কিন্তু মিথাইল শব্দটা আছে, ক্যাটেকোল COMT, ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ, মানে এখানে মিথাইলেশন হয়। মনে রাখবে ক্যাটেকোলামাইন্স গুলি মিথাইলেশনের মাধ্যমে বায়োট্রান্সফর্ম হয়। ক্যাটেকোলামাইনের এক্সাম্পল দিবে ডোপামিন, ইপিনেফ্রিন। এটা গেল মিথাইলেশন। এখন আসো অ্যাসিটাইলেশন। এটা কিভাবে মনে রাখবে, আমরা যখন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ গুলি পড়েছি আমরা দেখেছি যে আইসোনিয়াজাইড কি হয়, অ্যাসিটাইলেশনের মাধ্যমে বায়োট্রান্সফরমেশন হয়। এই জন্য জেনেটিক দুটো ভেরিয়েন্ট আমরা পড়েছি, যে স্লো অ্যাসিটাইলেটরদের কি হয় আর র্যাপিড অ্যাসিটাইলেটরদের কি হয়। জেনেটিক্যালি কিছু মানুষ থাকে যে যাদের অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনটা স্লোলি হয়, আবার জেনেটিক্যাল ভেরিয়েন্ট কিছু ইন্ডিভিজুয়াল থাকে যাদের অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনটা র্যাপিড হয়, ওদেরকে বলে র্যাপিড অ্যাসিটাইলেটর। তাহলে অ্যাসিটাইলেশনের এক্সাম্পলে কি লিখবে, আইসোনিয়াজাইড। আবার সব সময় যে ফেজ 1 রিঅ্যাকশন হবে তারপর ফলোড বাই ফেজ 2 রিঅ্যাকশন হবে তা না, কোনো সময় ফেজ 2 রিঅ্যাকশনটা আগে হতে পারে ফলোড বাই ফেজ 1 রিঅ্যাকশন। এটার একটা এক্সাম্পল হলো এই আইসোনিয়াজাইড। তাহলে আইসোনিয়াজাইড দুই জায়গায় মনে রাখবে যে অ্যাসিটাইলেশন হয় আইসোনিয়াজাইডের, আর এটা হলো একটা এক্সাম্পল যেখানে ড্রাগটা প্রথমে ফেজ 2 রিঅ্যাকশন হবে তারপর ফেজ 1 রিঅ্যাকশন হবে। আর গ্লুকুরোনাইডেশন কার কার হয়, মরফিন। এটা তোমাদের মনে আছে যে মরফিন 3 থেকে মরফিন 6 গ্লুকুরোনাইড হয়। অ্যাসিটামিনোফেন কাকে বলে, কোন ড্রাগের নাম, আমরা কি বলি আমাদের দেশে, ইউএসএ তে বলে অ্যাসিটামিনোফেন, আমরা কি বলি, প্যারাসিটামল। হ্যাঁ প্যারাসিটামল। তাহলে মনে রাখবে প্যারাসিটামল কিভাবে মেটাবলিজম হয়, গ্লুকুরোনাইডেশন। আমি গত ক্লাসে একটা পড়া দিয়েছিলাম যে মরফিন কেন আমরা প্রেগন্যান্সিতে দিতে পারি না, ওটার কারণটা কি পড়েছিলে, ছোট বাচ্চাদের এই গ্লুকুরোনাইডেশন রিঅ্যাকশনটা, মানে এই এনজাইমটা গ্লুকুরোনাইডেশনের জন্য যে এনজাইমটা সেটা ডেভেলপ করে না, এই জন্য দেখা যায় যে ছোট বাচ্চাদের মরফিন দিলে সেটা অ্যাকুমুলেট হয়। আর আমি যদি কোনো নিউবর্নকে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল দেই, ওটা কিভাবে মেটাবলিজম হবে, বায়োট্রান্সফরমেশন হবে বলতে পারো, ওদের কিন্তু গ্লুকুরোনাইডেশন হবে না, কারণ নিউবর্নে এই এনজাইমটা ডেভেলপ করে না, ডেভেলপ করতে একটু সময় লাগে, নিওনেটদের থাকে না। তাহলে ওদের যদি আমি মরফিন দেই তাহলে সেটা অ্যাকুমুলেট হবে, আর যদি প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন দেই ওটা হবে সালফেশন। দেখো সালফেশনের এক্সাম্পলের মধ্যেও অ্যাসিটামিনোফেন আছে। সালফেশন রিঅ্যাকশনে আরেকটা মনে রাখবে, মিথাইল ডোপা। গ্লাইসিন কনজুগেশন কার হয়, স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আর গ্লুটাথিয়ন কনজুগেশন, এখানেও অ্যাসিটামিনোফেন মানে প্যারাসিটামল। গ্লুটাথিয়ন কি, একটা অ্যান্টিঅক্সিডেন্ট। যখন প্যারাসিটামলের ওভারডোজ হয় তখন গ্লুটাথিয়নটা কি হয়, ওই এক্সেস প্যারাসিটামলকে তখন আর ও কনজুগেট করে ইনঅ্যাক্টিভ করতে পারে না, তখন কি হয়, লিভার ড্যামেজ হয়।
তাহলে প্যারাসিটামল আছে 3 জায়গায়, গ্লুকুরোনাইডেশন, সালফেশন আর গ্লুটাথিয়ন কনজুগেশনে। আর অ্যাসিটাইলেশনের এক্সাম্পলে বলবে আইসোনিয়াজাইড, এটা অবশ্যই বলতে হবে আইসোনিয়াজাইড কারণ এটা স্পেশাল। মিথাইলেশনের এক্সাম্পলে বলবে ডোপামিন, ইপিনেফ্রিন। গ্লুকুরোনাইডেশন ডায়াজিপামেরও হয়, ডিগক্সিনের হয়। টেবিলটা বারবার বায়োট্রান্সফরমেশন। এখন দেখো এটা হলো একটা আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড কি হয়, প্রথমে ফেজ 2 রিঅ্যাকশন হয়, অ্যাসিটাইলেশন। ফেজ 2 রিঅ্যাকশন হয়ে এটার একটা হেপাটোটক্সিক মেটাবোলাইট ফরমেশন হয়। এই হেপাটোটক্সিক মেটাবোলাইটসটাকে তারপর ফেজ 1 রিঅ্যাকশন মানে হাইড্রোলাইসিসের মাধ্যমে হেপাটোটক্সিক মেটাবোলাইটসটা নন টক্সিক কম্পাউন্ডে মানে ট্রান্সফর্ম হয়। তাহলে এটা হলো একটা এক্সাম্পল যেখানে আইসোনিয়াজাইডে ফেজ 2 রিঅ্যাকশন ফলোড বাই ফেজ 1 রিঅ্যাকশন। ভাইবাতে জিজ্ঞেস করলে যাতে পারো। আইসোনিকোটিনিক অ্যাসিড মানে আইসোনিয়াজাইড। ফেজ 2 তে হবে অ্যাসিটাইলেশন আর ফেজ 1 এ হবে। এখন আসো যে বায়োট্রান্সফরমেশনে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে। এটা রিটেনে এসেছে, দেখবে বেশ কয়েকবারই এসেছে, তোমাদেরও আসতে পারে। আমরা যখন ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন অফ ড্রাগ অ্যাকশন পড়বো তখন এইগুলি ডিটেলস পড়বো। এখন দেখি যে এখন একটু সংক্ষেপে পড়ি কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে ড্রাগ বায়োট্রান্সফরমেশনে। এইজ, একটু আগে আমি কি বললাম যে নিওনেটদের গ্লুকুরোনাইডেশন হয় না, তার মানে এইজ একটা ফ্যাক্টর যেটা বায়োট্রান্সফরমেশনকে ইনফ্লুয়েন্স করে। এক্সট্রিম এজে, এক্সট্রিম মানে হলো টু ওল্ড অর টু ইয়ং, এটাকে বলে এক্সট্রিম এজে। এই দুইটা এজে বায়োট্রান্সফরমেশনের রেটটা কমে যায়। নিওনেটদের ক্ষেত্রে গ্লুকুরোনাইডেশনটা হয় না কারণ ওদের গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা তখনও ডেভেলপ করে না। আর এক্সট্রিম এজে, ওল্ড এজে এনজাইমগুলি কি হয়, কমে যায়। এই জন্য ওল্ড এজেও ড্রাগের বায়োট্রান্সফরমেশন কমে যায়। তার মানে ওল্ড এজে কোনো ড্রাগের কি নর্মাল ডোজ দিব আমরা? এক্সট্রিম এজে, টু ইয়ং টু ওল্ডে আমরা নর্মাল যে ডোজটা একটা অ্যাডাল্টের ডোজ সেটা দিব না। সেই ডোজ থেকে অবশ্যই ডোজটা রিডিউস করে দিতে হবে কারণ তাদের ড্রাগ মেটাবলিজমটা কমে যায়। তারপর হলো জেন্ডার, মেইলে আর ফিমেলে ড্রাগ বায়োট্রান্সফরমেশন আলাদা। কেন আলাদা? কারণ মেইলের যে টেস্টোস্টেরন হরমোন আছে ওইটা একটা এনজাইম ইনডিউসার। এনজাইম ইনডিউসার হলো যেসব ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমকে ইনডিউস করে মানে বাড়িয়ে দেয়। তার মানে মেইলের ড্রাগের ডোজটা আমাদের একটু বেশি দিতে হবে কারণ ওদের ড্রাগের মেটাবলিজম বেশি হয়। আর ফিমেলের যে ইস্ট্রোজেন ওটা এনজাইম ইনহিবিশন করে, এই জন্য ফিমেলের ড্রাগ বায়োট্রান্সফরমেশন একটু কম হয়। তার মানে ওদের নর্মাল ডোজ বা একটু স্লাইটলি লো ডোজে দিলেও হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে কিছু, যেমন আরবান এরিয়াতে আমাদের শহরে কি থাকে, পলিউটেড এয়ারে হাইড্রোকার্বন থাকে। হাইড্রোকার্বনটা কি করে, এনজাইম ইনডিউস করে, তার মানে ড্রাগের বায়োট্রান্সফরমেশনটা বেড়ে যায়। তার মানে যারা একদম গ্রামে থাকে নির্মল পরিবেশে ওদের ক্ষেত্রে ড্রাগের ডোজটা কম দিতে পারো। আর আরবান এরিয়াতে যারা থাকে ওদের দেখা যায় যে তুমি একটা ড্রাগ দিচ্ছ ওটার বায়োট্রান্সফরমেশনটা বেশি হচ্ছে। একই ডোজে ভ্যারি করবে, যে আরবান পিপল আর রুরাল পিপল একই ডোজে দেখা যাবে যে একজনের ভালো কাজ করছে আর একজনের একটু কম কাজ করছে কারণ ওর ড্রাগ মেটাবলিজমটা বেশি হয়ে যাচ্ছে। জেনেটিক ফ্যাক্টর, এই জেনেটিক ফ্যাক্টরের মধ্যে অ্যাসিটাইলেশনের এক্সাম্পলটা দিবে যে
আইসোনিয়াজাইড যে অ্যাসিটাইলেট হয়, জেনেটিক্যালি কিছু ইন্ডিভিজুয়াল থাকে যারা স্লো অ্যাসিটাইলেটর। ওদের আইসোনিয়াজাইডের মেটাবলিজমটা ধীরে ধীরে হয়। আর আইসোনিয়াজাইড আমাদের বডিতে কি করে, পাইরিডক্সিন ভিটামিন B6 কে এক্সক্রিশন করে দেয়। তো যারা স্লো অ্যাসিটাইলেটর দেখা যায় যে ওদের B6 এর পরিমাণ, পাইরিডক্সিনের পরিমাণ কমে যায়, তাই ওদের কি ডেভেলপ করে, স্লো অ্যাসিটাইলেটরদের তাহমিদ বলো, স্লো অ্যাসিটাইলেটরদের কি হয়, স্লো অ্যাসিটাইলেটরস অফ আইসোনিয়াজাইড। ম্যাম পাইরিডক্সিন ভিটামিন B6 এটা কমে গেলে আমাদের বডিতে পাইরিডক্সিনের ডেফিসিয়েন্সি হলে কি ডেভেলপ করে, মানে পেরিফেরাল নিউরোপ্যাথি। হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর যারা র্যাপিড অ্যাসিটাইলেটর ওদের আইসোনিয়াজাইডের মেটাবলিজম খুব দ্রুত হয়, এজন্য দেখা যায় যে ওদের একটা হেপাটোটক্সিক মেটাবোলাইট ফর্মেশনটা বেশি হয়। র্যাপিড অ্যাসিটাইলেটরদের এজন্য কি হয়, হেপাটোটক্সিসিটি হয়, চান্স থাকে বেশি। আর স্লো অ্যাসিটাইলেটর যেমন এশিয়ান পিপলদের বলে যে ওরা একটু জেনেটিক্যালি স্লো অ্যাসিটাইলেটর, এই জন্য আমরা যখন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিই সাথে পাইরিডক্সিনের একটা ডোজ দিয়ে দিই। দেখবে যে ডরসে বা হেলথ কমপ্লেক্সে যে দেওয়া হয় 4FDC, ওর সাথে একটা পাইরিডক্সিন ট্যাবলেট দেওয়া হয়, ও এই 6 মাস পাইরিডক্সিনও খায়। এখন আসো স্মোকিং এন্ড অ্যালকোহলিজম। স্মোকিং কি করে, যারা স্মোকার ওদের এনজাইমগুলি ইনডিউসড থাকে, মানে স্মোকিং একটা এনজাইম ইনডিউসার, এজন্য ড্রাগ বায়োট্রান্সফরমেশন বেশি হয়, এজন্য স্মোকারদের নর্মাল ডোজে ইফেক্টটা কম হতে পারে ড্রাগের। আর অ্যালকোহলিজমের ক্ষেত্রে দুই ধরনের ইফেক্ট হয়, ক্রনিক অ্যালকোহলিকদের এক ধরনের আর অ্যাকিউট অ্যালকোহলিকদের এক ধরনের রিঅ্যাকশন হয়। আচ্ছা তোমরা কি বলতে পারো ক্রনিক যারা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে কি হয়, এনজাইমটা ইনডিউস হয় নাকি ইনহিবিটেড থাকে? মানে এনজাইম ইনডিউসিং। হ্যাঁ, গুড। ক্রনিক অ্যালকোহলিজম আর স্মোকিং হলো একই ধরনের, ওদের এনজাইম ইনডিউসড থাকে, মানে ওদের ড্রাগ মেটাবলিজম বেশি হয়। আর অ্যাকিউট অ্যালকোহল ইনটক্সিকেশনে ওটা দেখা যায় যে এনজাইম ইনহিবিশন হয়। পরীক্ষার সময় রিটেনে আসলে নাম্বারের উপর ভিত্তি করেই করবে, বর্ণনা দিয়ে লিখবে, ডেসক্রাইব করবে, শুধু এজ, জেন্ডার, এনভায়রনমেন্ট এগুলি দিলে কিছুই বোঝা যাবে না। তোমরা ফার্স্ট টার্মে এরকম করেছিলে, আমি একটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং সম্ভবত অ্যাবজর্পশন দিয়েছিলাম, তোমরা জাস্ট পয়েন্টগুলি লিখেছো। পয়েন্টগুলি লিখলে এক্সামিনার কিভাবে বুঝবে যে তুমি জানো নাকি কোন এজে কি হয়? অবশ্যই বর্ণনা দিবে, ডেসক্রিপশন দিবে। আর দুইটা ফ্যাক্টর হলো এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশন কাকে বলে? এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য, ভাইবার জন্য, অস্পির জন্য, ড্রাগ ইন্টারঅ্যাকশনের জন্য। এটা জানতেই হবে, এক্সাম্পল গুলি মনে রাখতেই হবে। Some drugs on repeated administration induce cytochrome P450 expression. কিভাবে করে? By enhancing the rate of synthesis or reducing the rate of degradation. মানে কিছু কিছু ড্রাগ দিলে দেখা যায় যে এনজাইম ইন্ডাকশন হয়, এটা দুই ভাবে হতে পারে, ওই এনজাইমের সিনথেসিসটা বেড়ে যায় অথবা ওই এনজাইমের ডিগ্রেডেশনটা কমে যায়। দেখা যায় যে যেসব ড্রাগ এনজাইম ইনডিউস করে কি হয়, মানে আদার ড্রাগের ইফেক্টও কমিয়ে দেয় অ্যাজ ওয়েল অ্যাজ নিজের ইফেক্টটাকেও কমিয়ে দেয়। ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা আমরা কম পাবো যদি একটা এনজাইম ইনডিউসিং ড্রাগ দেই।
ইন্ডাকশন রেজাল্টস ইন অ্যাক্সিলারেটেড সাবস্ট্রেট মেটাবলিজম, মানে মেটাবলিজমটা খুব দ্রুত হবে, and usually in a decrease in the pharmacological action of the inducer as well as the co-administered drug, মানে নিজের মেটাবলিজম নিজেই ইনডিউস করবে, সাথে তুমি ওর সাথে যে ড্রাগটা দিবে co-administered drug ওর মেটাবলিজমটাকেও বাড়িয়ে দিবে। আমরা রেজাল্ট কি পাবো? ডিক্রিজ ইন দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। একটা ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারঅ্যাকশনের এক্সাম্পল দিতে পারবে? পরীক্ষায় বারবার আসে। এনজাইম ইনডিউসিং এজেন্ট দুইটা, একটা এনজাইম ইনডিউসিং এজেন্টের সাথে একটা নরমাল ড্রাগ দিলাম, ওই নরমাল ড্রাগের ইফেক্ট কি হবে? কমে যাবে। অ্যান্টি টিউবারকুলার ড্রাগে পড়েছিলাম। অ্যান্টি টিউবারকুলার কোন ড্রাগটা এনজাইম ইনডিউসার? ফার্স্ট লাইন ড্রাগ। ম্যাডাম রিফাম্পিসিন। হ্যাঁ, রিফাম্পিসিনের সাথে কিসের ড্রাগ ইন্টারঅ্যাকশন করি আমরা? যে যদি কোনো রিপ্রোডাক্টিভ এজের পেশেন্টের, রিপ্রোডাক্টিভ এবং ম্যারিড ফিমেল পেশেন্টের যদি টিউবারকুলোসিস হয়, ওসিপি। ওকে কি, হ্যাঁ ওকে কাউন্সিলিং করতে হবে যে ও যদি ওসিপি খেতে থাকে তাহলে হয় আদার মেথড নিতে হবে কিংবা ওসিপি ডোজটা বাড়িয়ে দিতে হবে, কারণ রিফাম্পিসিন ওসিপির মেটাবলিজমটাকে বাড়িয়ে দিয়ে ওর ইফেক্টটাকে কমিয়ে দিবে, কন্ট্রাসেপশন ফেইলিওর হবে, পেশেন্ট ওই অ্যান্টি টিউবারকুলার ড্রাগের মধ্যেও কনসিভ করে ফেলতে হবে পারে। এজন্য অবশ্যই তার আদার মেথড নিতে হবে অথবা ওসিপির ডোজটা ডাবল করে দিতে হবে। এনজাইম ইনডিউসারের এক্সাম্পল পড়বে রিফাম্পিসিন, ফিনাইট্রয়েন, ফেনোবারবিটন, কার্বামাজেপিন। আর কি কি আছে? এই চারটাই নাকি আরো আছে? ওগুলি পড়বে। আর অবশ্যই নামটা মনে রাখবে, কারণ ড্রাগ ইন্টারঅ্যাকশনে দিতে পারে যে রিফাম্পিসিনের সাথে একটা ড্রাগ কিংবা ফিনাইট্রয়েনের সাথে ওয়ারফেরিন দিলাম বা ফেনোবারবিটনের সাথে কোনো একটা ড্রাগ দিলাম, অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম, কি হবে? এখন আসো এনজাইম ইনহিবিশন। Some drugs inhibit cytochrome P450 enzyme activity. দুইটা ড্রাগ, সিমিটিডিন আর কিটোকোনাজল, এই দুইটা এখন ব্যবহার করা হয় না শুধুমাত্র এই এনজাইম ইনহিবিটিং প্রপার্টিস এর কারণে। দেখা যায় যে ওরা কি করে, টেস্টোস্টেরনের মেটাবলিজমটাকে কমিয়ে দেয়। এজন্য দেখা যায় যে সিমিটিডিন কিটোকোনাজলে কি হতো, পেশেন্টের গাইনোকোমেশিয়া হতো, ইম্পোটেন্সি হতো। এজন্য এখন আর ওরালি এই ড্রাগগুলি দেওয়া হয় না। কিটোকোনাজল শ্যাম্পু দেওয়া হয় কিন্তু ওরালি দেওয়া হয় না। এই দুইটা অবশ্যই মনে রাখবে, এগুলি হলো ইমিডাজল কন্টেনিং ড্রাগ। সিমিটিডিন, সিমিটিডিন কোন গ্রুপের ছিল? বলো, কেউ বলো, সিমিটিডিন কোন গ্রুপের ড্রাগ? মাসুদ, রোল 49, তুমি মাত্র আসলে, বলো সিমিটিডিন কোন গ্রুপের ড্রাগ আর কেন এখন ব্যবহার করা হয় না, ব্যান্ড হয়ে গেল কেন? ম্যাম এটা হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ম্যাম। হ্যাঁ, H2 রিসেপ্টর ব্লকার, এটা এখন দেওয়া হয় না কারণ এটা এনজাইম ইনহিবিট করে আদার ড্রাগের মেটাবলিজমকে কমায় অ্যাজ ওয়েল অ্যাজ মেল পেশেন্টে টেস্টোস্টেরনের মেটাবলিজমটাকে কমিয়ে দেয়। এনজাইম ইনহিবিটিং ড্রাগের এক্সাম্পল পড়বে, খুব ইম্পর্টেন্ট এগুলি, বোথ রিটেন ভাইবা ওএসপি। বারবার বলছি ভালো করে পড়বে। ড্রাগ ইন্টারঅ্যাকশন প্রায়ই আসে, আর ড্রাগ ইন্টারঅ্যাকশন তোমাদের জানতেও হবে। যে তো যখন একটা পেশেন্টকে প্রেসক্রাইব করবে, তুমি তো আর একটা ড্রাগ প্রেসক্রাইব করবে না,
দেখা যায় যে মাল্টিপল ড্রাগ প্রেসক্রাইব করতে হয়, তখন তোমার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই ড্রাগটা কি এনজাইম ইনহিবিট করে, ওর সাথে আমি আদার ড্রাগ দিলে ওর মেটাবলিজম কি কমে যাবে নাকি বেড়ে যাবে। বেড়ে গেলে তো আমি ওই ড্রাগের ইফেক্টটা কম পাবো, আর যদি মেটাবলিজম কমে যায় টক্সিসিটি পাবো। এজন্য এগুলি ড্রাগ প্রেসক্রাইব করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে ড্রাগ ইন্টারঅ্যাকশন। এনজাইম ইনহিবিটিং ড্রাগের মধ্যে কি কি আছে? মেট্রোনিডাজল, ইরাইথ্রোমাইসিন, chloramphenicol, corticosteroid, ketoconazole and cimetidine. এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা পড়বে। ড্রাগ ইন্টারঅ্যাকশন ডিউ টু এনজাইম ইন্ডাকশন এন্ড এনজাইম ইনহিবিশন। এখন আসো এক্সক্রিশন অফ ড্রাগ। আমরা যে পড়লাম বায়োট্রান্সফরমেশন হওয়ার মেইন এইমই হলো ড্রাগটা যাতে কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে যেতে পারে। কিন্তু শুধুমাত্র কি কিডনি দিয়ে ড্রাগ এক্সক্রিশন হয়? আদার অর্গান আছে না, আর কি কি দিয়ে ড্রাগ এক্সক্রিশন হয়? লিভার দিয়ে হয়, আর কোন কোন ড্রাগ স্যালাইভা দিয়ে, টিয়ার দিয়ে, সোয়েটিং দিয়ে এক্সক্রিটেড হতে পারে। যেমন রিফাম্পিসিন কি করে? অরেঞ্জ ডিসকালারেশন অফ টিয়ার, স্যালাইভা, ইউরিন। অবশ্যই রিফাম্পিসিন দিলে পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হয় যে ওর স্যালাইভাটাও ইভেন অরেঞ্জ ডিসকালারেশন হতে পারে। স্যালাইভা দিয়ে এক্সক্রিটেড হয় একটা ইম্পর্টেন্ট ড্রাগের নাম বলতে পারবে? ওই ড্রাগটা আমরা খুব কমনলি খাই, দেখা যায় ওভার দি কাউন্টার ড্রাগ। একটু সমস্যা হলো, একটা খেয়ে নিলাম, তখন কি হয়? মেটালিক টেস্ট হয়। কোন ড্রাগ? মেট্রোনিডাজল। হ্যাঁ, মেট্রোনিডাজল। এটা মনে রাখবে, মেট্রোনিডাজলের এই অ্যাডভার্স ইফেক্টটা কিন্তু স্যারদের খুবই প্রিয় প্রশ্ন যে স্যালাইভা দিয়ে এক্সক্রিটেড হয় একটা ড্রাগের নাম বলো, এবং এই স্যালাইভা দিয়ে এক্সক্রিট হওয়ার জন্য পেশেন্ট তোমার কাছে কি কমপ্লেন করবে? পেশেন্ট কমপ্লেন করবে যে ওর অ্যাপেটাইটটা কমে গিয়েছে, মুখের মধ্যে একটা মেটালিক টেস্ট হচ্ছে, কারণ মেট্রোনিডাজল স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয়। গুড। এখন আসো, ড্রাগ যে এক্সক্রিশন হয় দুইটা কাইনেটিক্স মেনে চলে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আর জিরো অর্ডার। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি হয়? রোল 8, তুমি এখন ক্লাসে ঢুকলে, মানে ভার্চুয়ালি, কেন এতক্ষণ কোথায় ছিলে? রোল 8, তারপর আইমান। ম্যাম আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, মানে আমার নেটে সমস্যা হইতেছিল ম্যাম, অনেকক্ষণ ধরে আমি ট্রাই করতেছিলাম ম্যাম। ঠিক আছে, আপলোড করা হলে তারপর দেখে নিবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে এক্সক্রিশন অফ ড্রাগ পড়বো। তোমরা একটু দেখে নিবে আর অবশ্যই আগের লেকচারগুলি পড়বে।